হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 এর কস্টিং এবং ট্যাক্সেশন সাবজেক্টটার সাজেশন নিয়ে। এই বছরই লাস্ট বছর, যে বছর পুরনো সিলেবাসে ওল্ড সিলেবাসের পরীক্ষা হতে চলেছে উচ্চ মাধ্যমিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। এই সিলেবাসটার ফার্স্ট পরীক্ষা হয়েছিল 2015 সালে এবং লাস্ট পরীক্ষা তোমরাই দেবে 2025 সালে। এর পরের বছর থেকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা সেমিস্টার সিস্টেমে হয়ে যাচ্ছে, তাদের সিলেবাস আলাদা, অর্থাৎ তোমরাই এবছর লাস্ট ব্যাচ। তো দেখো, মেইন যে কথাটা, এই ভিডিওতে আমি তোমাদের সামনে কস্টিং এবং ট্যাক্সেশন সাবজেক্টের সাজেশনটা নিয়ে ডিসকাশন করব এবং এই ভিডিওতে আমি তোমাদের সামনে থিওরির সাজেশনটা তুলে ধরবো এবং যে কস্টিং এবং ট্যাক্সেশন সাবজেক্ট থেকে অঙ্কের সঙ্গে থিওরি অর আসে সেই থিওরিগুলো দেবো, বা কিছু কিছু থিওরি কম্পালসারি থিওরি লিখতেই হয় যার সঙ্গে কোনো অঙ্ক অর থাকে না, সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আর সময় নষ্ট না করে একটু এক্সামের কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় সেটাও বলে দিই, তারপর আমরা ল্যাপটপ স্ক্রিনে গিয়ে কোশ্চেনটা দিয়ে দেবো, ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন নিয়ে ডিসকাশন করে দেবো। তো দেখো, তোমাদের যে টোটাল 100 নম্বরের পেপার, তার মধ্যে 20 নাম্বার তো তোমার প্রজেক্ট, যেটা কলেজের স্কুলের হাতে, ওটা তো হয়েই গেছে, বাকি রইল 80 নম্বরের এক্সাম। এই 80 নম্বর এক্সামের মধ্যে তোমার এমসিকিউ আর এসএকিউ মিলিয়ে থাকবে তোমার 36 নাম্বার। 24টা এমসিকিউ, কস্টের থেকে 12টা এমসিকিউ, ট্যাক্সের থেকে 12টা এমসিকিউ, আর এসএকিউ 12 নাম্বার, কস্ট থেকে 6টা এসএকিউ, ট্যাক্স থেকে 6টা এসএকিউ। এই হয়ে গেল তোমার 36 নাম্বার। এবং এই 36 নাম্বার তোমাদের ভালো মতন তুলতে হবে। তোমরা চেষ্টা করো যেমন ভাবে হোক এই 36-এর জন্য মিনিমাম 30 তোলা যায়, মিনিমাম 30 তোলা যায়। এবং কিরকম এমসিকিউর জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে, আমরা কালী পুজোর আগে একটা এমসিকিউ ম্যারাথন দিয়েছিলাম। ওই ম্যারাথন আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ওই ম্যারাথন তোমরা করে চলে যাও, আর কিচ্ছু করতে হবে না। ওই ম্যারাথনটা ভালো করে করো, ওর মধ্যেই সমস্ত কোশ্চেন আসবে। এবং ওই এমসিকিউ গুলো তুমি বুঝে বুঝে করো, মুখস্থ করে যেও না, বোঝো, বুঝে বুঝে করো। আচ্ছা, এসএকিউ সাজেশন আমরা কয়েকদিনের মধ্যেই আপলোড করব। আজকের ভিডিওতে আমরা 4 নম্বর এবং 6 নম্বর যে সমস্ত কোশ্চেন থাকে সেগুলো থিওরিগুলো নিয়ে আলোচনা করছি। 4 নম্বর, 6 নম্বর এবং ট্যাক্সে তো তোমার 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 10 নম্বর যে সমস্ত থিওরি থাকে আমি সব ডিটেলসে এক একটা করে বলে দিচ্ছি। ঠিক আছে? তো তোমাদের কস্টে 3খানা চ্যাপ্টার আছে, ঠিক আছে? ট্যাক্সে 3খানা চ্যাপ্টার আছে। কস্টে 3খানা চ্যাপ্টার কি কি? কস্টের মধ্যে আছে কস্ট অফ ম্যাটেরিয়াল 2 এবং লেবারটাকে একটা চ্যাপ্টারই বলছে, দুটো আছে, লেবার 1, লেবার 2 এবং ওভারহেড। এই হলো কস্টের। আর ট্যাক্সের কি কি আছে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার সোর্সেস। তো প্রথম চ্যাপ্টার দিয়ে আমরা বলি যে কস্ট অফ ম্যাটেরিয়াল 2। এখান থেকে তোমার পরীক্ষায় ফিফো, লিফো, সিম্পল, ওয়েটেড, স্টোর লেজারের অঙ্ক আসবে। তো তুমি যদি স্টোর লেজারের অঙ্কে, ঠিক আছে, খুব পারদর্শী হও, খুব ভালো পারো স্টোর লেজার, তাহলে আমি তোমাকে বলবো তোমার থিওরি পড়ার দরকারই নেই। স্টোর লেজার যদি তুমি ভালো করে পড়ো, ঠিক আছে? তো স্টোর লেজারের অঙ্ক যদি কারোর ডাউট থাকে, আমার মনে হয় না এরকম কোনো স্টুডেন্ট আছে ডাউট আছে বলে, স্টোর লেজার এতটাই ইজি চ্যাপ্টার, ঠিক আছে? তো এর সাথে থিওরি অর আছে, আমি থিওরি গুলো দিয়ে দিচ্ছি। এরপরে চলে আসি কস্ট অফ লেবার 1। এই কস্ট অফ লেবার 1 হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেই চ্যাপ্টার থেকে থিওরি আসবে এবং থিওরি লিখতে হবে, এর সঙ্গে কোনো অঙ্ক আসবে না। এবং এই চ্যাপ্টার থেকে দুটো থিওরি দেবে, একটা থিওরি লিখতে হবে তোমাকে এক্সাম, ঠিক আছে? এবার চলে আসি কস্ট অফ লেবার 2, মানে যেটা মেথড অফ রেমুনারেশন, হেলসের ওয়ার্ড, মেরিট, টেলর, এই আছে। এবছর যেটা সম্ভাবনা আছে তোমার 6 নম্বরের, ঠিক আছে? 6 নম্বরে টেলরের একটা অঙ্ক আসবে, ঠিক আছে? টেলরের একটা অঙ্কের সঙ্গে থিওরি অর পাবে। টেলরের একটা অঙ্কের সঙ্গে কোন চ্যাপ্টারের থিওরি? ওই মেথড অফ রেমুনারেশন চ্যাপ্টার থেকে থিওরি একটা অর পাবে। হয়ে গেল। এবার আরেকটা অঙ্ক আসবে 8 নম্বরে, হেলসের 1 থেকে 8 নম্বরের একটা অঙ্ক দেবে, হেলসের 1 এর অঙ্ক দেবে, তার সাথে অরে আবার হেলসের 1 এরই অঙ্ক অর দেবে, মানে হেলসের 1 এর সাথে হেলসের 1 অর দেবে, ঠিক আছে? তাহলে তুমি কি বুঝতে পারলে যে তোমার কষ্টের থেকে তুমি যদি সব অঙ্ক পারো, কত নাম্বার থিওরি লিখতে হবে? স্যার 4 নাম্বার। তুমি যদি সব অঙ্ক পারো, তোমাকে 4 নাম্বার থিওরি লিখতে হবে। স্যার আমি অঙ্ক ভালো পারি না, তাহলে আমি কতটা থিওরি ম্যাক্সিমাম লিখতে পারবো? তুমি ম্যাটেরিয়াল থেকে 4 লিখতে পারবে, কস্ট অফ লেবার 1 থেকে 4 নাম্বার থিওরি, 4 4 8 হয়ে গেল। এবং
কস্ট অফ লেবার 2 থেকে যেখানে পিস সেট অঙ্ক সেখানে 6 নাম্বার থিওরি, তাহলে কত লিখতে হবে 4 4 8 আর 6 14, 14 নাম্বার থিওরি লিখতে পারবে। 22 এর মধ্যে তুমি 14 নাম্বার থিওরি লিখতে পারবে। তোমার যদি মনে হয় যে না তুমি অঙ্ক পারোই না, একদম অঙ্কে তুমি খুব উইক, তাহলে তুমি 14 নাম্বার থিওরি লিখতে পারবে, ঠিক আছে তো। আর যদি মনে করো না না আমি অঙ্ক সব পারবো, অঙ্কে আমি খুব এক্সপার্ট, আমার অঙ্ক নিয়ে কোনো ভয় নেই, তাহলে তুমি 18 নাম্বার অঙ্ক করতে পারবে 22 এর মধ্যে। তাহলে বুঝতে পারলে 14 আর 18, যারা থিওরি লিখতে চাও কস থেকে 14 নাম্বার থিওরি লিখতে পারবে ম্যাক্সিমাম। আর কেউ যদি মনে করো না আমি কস থেকে ম্যাক্সিমাম অঙ্ক করতে চাই, তাহলে ম্যাক্সিমাম 18 নাম্বার অঙ্ক করতে পারবে। মিনিমাম থিওরি লিখতে হবে কস থেকে 4 নাম্বার, মিনিমাম 4 নাম্বার থিওরি লিখতে হবে, ঠিক আছে। কস থেকে মিনিমাম 4 নাম্বার থিওরি লিখতে হবে। আর তুমি মনে করো কস থেকে ম্যাক্সিমাম থিওরি লিখতে চাও, তো বলেই দিলাম কত নাম্বার ম্যাক্সিমাম থিওরি লিখতে পারবে, 4 4 8 আর 6 14 হয়ে গেল। এবার ট্যাক্সের কথা যদি আমরা ডিসকাশন করি, ট্যাক্স প্রথম চ্যাপ্টার হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ট্যাক্সের। এখান থেকে তোমার পরীক্ষায় একটা 10 নম্বরের একটা বড় অঙ্ক হবে, যেটা সবার লাস্ট কোশ্চেন থাকবে, 10 নম্বরের একটা বড় অঙ্ক। এর সাথে অরে কেমন আসবে জানো তো, থিওরি আর অঙ্ক মিক্স করে আসবে, থিওরি আর অঙ্ক মিক্স করে আসবে। তো এর জন্য ধরো তুমি ধরো এরকম থাকতে পারে 4 নম্বরের থিওরি 6 নম্বরের অঙ্ক, বা থাকতে পারে 6 নম্বরের অঙ্ক 4 নম্বরের থিওরি, এরকম থাকতে পারে, ঠিক আছে। তার মানে এই হাউস প্রপার্টি থেকে যে 10 নম্বরের লাস্টে বড় একটা অঙ্ক থাকবে, তার সাথে অঙ্ক আর থিওরি মিশিয়ে থাকবে, তাহলে এখান থেকে যে থিওরি লিখতে পারবে। আচ্ছা, ক্যাপিটাল গেইন যে চ্যাপ্টারটা থাকবে, দুটো থিওরি দেবে একটা থিওরি লিখতে হবে, দুটো থিওরি দেবে একটা থিওরি লিখতে হবে। এবার চলে আসি আমরা, ঠিক আছে তো। এটা হয়ে গেল আদার সোর্স। আদার সোর্স কম্পালসারি, এখানে একটা অঙ্ক দেবে, তোমাকে একটাই করতে হবে, এখান থেকে কোনো থিওরি লিখতে পারবে না। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে, তা আমি তো 10 নম্বরের অঙ্ক কি আসবে বলে 4 নম্বরের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে 4 নম্বরের একটা থিওরি আসবে, তার সাথে অরে একটা অঙ্ক আসবে। রিসেন্ট আসছে 2019 সাল থেকে আমরা এই ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, তার আগে থিওরি আসতো। তবে এবছর পরীক্ষায় তোমরা পাবে হাউস প্রপার্টির 4 নম্বরের একটা থিওরির সাথে অঙ্ক অর পাবে, এবং যেই অঙ্কটা দেবে, যে বের করতে দেবে, তোমাকে গ্যাপ বা ন্যাপ বের করতে দেবে। তাহলে তুমি কি বুঝতে পারলে, ট্যাক্সের থেকে তুমি যদি অঙ্ক করতে চাও, তুমি মনে করো স্যার আমি ট্যাক্সের অঙ্ক ভালো মতন পারি, তাহলে তুমি কত নাম্বার অঙ্ক করতে পারবে, 22 এর মধ্যে 18 অঙ্ক করতে পারবে, 18 মার্কস অঙ্ক করতে পারবে। আর তুমি মনে করো স্যার আমি ম্যাক্সিমামটাই থিওরি লিখতে চাই, ঠিক আছে, তাহলে ট্যাক্সে থেকে কত থিওরি লিখতে পারবো, 4 4 8, ঠিক আছে, 4 4 8 তো তুমি লিখতেই পারবে। আর ওখানে বড় যে হাউস ওয়ার্ডের অঙ্ক থাকবে, ওখানে আমি 5ই ধরি, তাহলে 8 আর 5 13, ঠিক আছে, 8 আর 5 কত বললাম 13, তার মানে তুমি 24 এর মধ্যে ম্যাক্সিমাম 13 থিওরি লিখতে পারবে। তাহলে আমি পুরো ব্যাপারটা বলে দিলাম। এবার আমরা ল্যাপটপ স্ক্রিনে যাব, ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আমরা সাজেশনটা তোমাদের সঙ্গে ডিসকাশন করব, কি কি কোশ্চেন করতে হবে। আমি কিন্তু পুরো প্যাটার্নটা বলে দিলাম। আমি বারবার বলছি, তোমার যদি মনে হয় তুমি অঙ্কে খুব ভালো, তাহলে তুমি ম্যাক্সিমাম কষ্টের থেকে তুমি ম্যাক্সিমাম কত অঙ্ক করতে পারবে, 18, ঠিক আছে, কষ্টের থেকে 18, ট্যাক্সের থেকে 18, মানে কত হলো 18 18 36, অর্থাৎ 44 নাম্বারের মধ্যে তুমি 36 নাম্বার অঙ্কই করতে পারবে। তোমাকে দুটো থিওরি লিখতে হবে, দুটো থিওরি তুমি যদি ভালো মতন অঙ্ক করতে পারো, ঠিক আছে, তাহলে দুটো চ্যাপ্টার থিওরি ভালো করে পড়ে যাবে। সেটা হচ্ছে ক্যাপিটাল গেনের থিওরি, আর হচ্ছে তোমার কস্ট অফ লেবার 1 এর থিওরি, ঠিক আছে তো। আর থিওরি তুমি যদি মনে করো ম্যাক্সিমামটা থিওরি পড়তে চাও, তার জন্য কি পড়তে হবে সেটা আমি বলেই দিলাম কিছুক্ষণ আগে। তো চলো আমরা সময় নষ্ট না করে ল্যাপটপ স্ক্রিনে যাবো, ঠিক আছে, ল্যাপটপ স্ক্রিনে গিয়ে কোশ্চেন গুলো আমি দেখাচ্ছি। দেখো যেটা বলছিলাম, তো চলো এক একটা করে সাজেশন দিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে। ম্যাটেরিয়াল চ্যাপ্টার থেকে 4 নম্বরের জন্য কি কি থিওরি প্রিপারেশন করতে হবে। দেখো যেইগুলো সবুজ কালি দিয়ে দিয়েছি এইগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলো পড়তে হবে। দেখো আমরা ম্যাটেরিয়াল চ্যাপ্টার থেকে মাত্র 3টে কোশ্চেন দিয়েছি, মাত্র 3টে কোশ্চেন, এই 3টে কোশ্চেন তোমাকে পড়তেই হবে। প্রথম কোশ্চেন দিয়েছি, আগে আসে আগে যায় এবং শেষে আসে আগে যায় পদ্ধতির মধ্যে 4টি পার্থক্য লেখো। এর ইংলিশটা হচ্ছে রাইট 4 ডিফারেন্স বিটুইন ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যান্ড লাস্ট ইন ফার্স্ট আউট। এটা একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন দিয়েছি, আগে আসে আগে যায় পদ্ধতিতে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা সমীচীন বলে মনে করো, এমন দুটি ক্ষেত্রের উদাহরণ দাও, পদ্ধতির দুটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। ইংলিশটা হচ্ছে আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস application of first in first out method is suitable. Give 2 example of such situation. Mention 2 disadvantage of the method.
ঠিক আছে তো, হয়ে গেল। আর একটাই কোশ্চেন, সেটা যে ভারযুক্ত গড় মূল্য পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। ইংলিশটা হচ্ছে রাইট টু অ্যাডভান্টেজ অ্যান্ড টু ডিসঅ্যাডভান্টেজ অফ ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড প্রাইজিং ম্যাটেরিয়াল ইস্যু। তাহলে আমাদের ম্যাটেরিয়াল চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে দেখো আমি একটা করে রেখেছি অঙ্ক, এর সঙ্গে তো অরে অঙ্ক আসবে, স্টোর লেজারের অঙ্ক। এবছর পরীক্ষায় আসার চান্স দেখো আমি লিখে রেখেছি 90 থেকে 99% আসার চান্স হচ্ছে লিফো, 90 থেকে 99% আসার চান্স লিফো। আর ওয়েটেড আসার চান্স হচ্ছে তোমার কত, ওয়েটেড আসার চান্স হচ্ছে 50 থেকে 60%, 50 থেকে 60% আসার চান্স হচ্ছে তোমার ওয়েটেড অ্যাভারেজ। কিন্তু আমার মন বলছে কেননা এবছর মনে হচ্ছে এবছর লিফোই আসবে। আচ্ছা, এবার হচ্ছে এটা বলেছিলাম কস্ট অফ লেবার ওয়ান, বলেছিলাম না কস্ট অফ লেবার ওয়ান। তো এখান থেকে কিন্তু কম্পালসারি থিওরি তোমাকে লিখতে হবে। তুমি যদি অঙ্ক খুব ভালো পারো, সব চ্যাপ্টারের অঙ্ক পারো, তবুও এই চ্যাপ্টার তোমাকে থিওরি লিখতেই হবে। তার জন্য আমি তোমাদের জন্য 3টে থিওরি দিয়েছি এখান থেকে। ঠিক আছে, টপ ক্লাস ইম্পর্টেন্টের মধ্যে 3টে থিওরি। কি প্রথম কোশ্চেন দিয়েছি, সময় রক্ষণ ও কাজে ব্যয়িত সময়ের মধ্যে 4টি পার্থক্য লেখো। ইংলিশটা হচ্ছে রাইট 4 ডিফারেন্স বিটুইন টাইম কিপিং এন্ড টাইম বুকিং। 2 নম্বর কোশ্চেন দিয়েছি, একটি উত্তম মজুরি প্রদান ব্যবস্থার যে কোনো 4টি বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। ব্রিফলি ডিসকাস এনি 4 ফিচার্স অফ এ গুড ওয়েজ পেমেন্ট সিস্টেম। 3 নম্বর দিয়েছি সময় আরক্ষণ পদ্ধতির যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। রাইট এনি 4 অবজেক্টিভস অর ফিচার্স, ঠিক আছে, যাই দিক একই অ্যান্সার হবে, অফ এ টাইম বুকিং সিস্টেম। এর ছাড়া যেহেতু আগের বছর পরীক্ষায় আইডেল টাইম চলে এসছে, আমি একটা ওভার টাইম বাবদ একটা কোশ্চেন দিয়ে রেখেছি, অতিরিক্ত কাজের সময়, এটা একটু তুমি দেখে যাও। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট তালিকা, মানে মেন ইম্পর্টেন্ট এই 3টে। ঠিক আছে তো, তারপরে ধরো এই কোশ্চেনটা যদিও আসে, আসার চান্স খুব বেশি নেই, ধরো 50% আসার চান্স, কিন্তু এই কোশ্চেনগুলো আসার চান্স হচ্ছে 90%। ঠিক আছে, 90 থেকে 99% আসার চান্স এই কোশ্চেনগুলো। তার মধ্যে এর মধ্যে যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে, আমার ব্যক্তিগত পার্সোনালি আমার এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট লাগছে, এই কোশ্চেনটা এবছরের জন্য। দেখো তাই মানে বলছি না এই কোশ্চেনটা দেবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেগেছে। আচ্ছা, নেক্সট মেথড অফ রেমুনারেশন। এই চ্যাপ্টার থেকে তোমার, ঠিক আছে, এটা তো 4 নাম্বার অ্যাকচুয়ালি ভুল করে লেখা হয়েছে, এটা 4 নাম্বার নয়, এটা হচ্ছে ধরো 6 নাম্বার। 6 নাম্বার, ঠিক আছে, 6 নাম্বার। বলছে দুটো কোশ্চেন দিই 6 নম্বরের জন্য, কার্যভিত্তিক ও সময়ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতির মধ্যে 3টি পার্থক্য লেখো। ইংলিশটা যে মেনশন 2 ডিফারেন্স বিটুইন পিস রেট অ্যান্ড টাইম রেট মেথড অফ ওয়েজ পেমেন্ট। 2 নম্বর কোশ্চেন দিই টেলরের পৃথকীকৃত কাজভিত্তিক মজুরি পদ্ধতির মজুরি নির্ণয়ের সূত্রটি লেখো। পদ্ধতির দুটি করে সুবিধা ও অসুবিধা লেখো। রাইট দ্য ফর্মুলা অফ টেলরস ডিফারেন্সিয়াল পিস ওয়েজ রেট, স্টেট 2 অ্যাডভান্টেজ অ্যান্ড 2 ডিসঅ্যাডভান্টেজ অফ দিস সিস্টেম। ঠিক আছে, দিয়ে দিলাম, কোস্ট কমপ্লিট। এবার চলে আসি আমরা ট্যাক্সে। প্রথম চ্যাপ্টার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। 4 নম্বরের জন্য কি কি কোশ্চেন প্রিপেয়ার করবে? ঠিক আছে, গৃহ সম্পত্তি থেকে আয় খাতে ভাড়া দেওয়া বাড়ি, এটা নিট হবে, নিট। নিট বার্ষিক মূল্য নির্ধারণে পৌর কর ছাড় পাওয়া শর্তগুলো কি, মানে মনে তো আছেই তোমাদের, গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা মিউনিসিপাল ট্যাক্স বাদ দিতাম। এই মিউনিসিপাল ট্যাক্স বাদ দেওয়ার কন্ডিশন ছিল, সেই কন্ডিশনগুলো কি কি? বেসিক্যালি দুটো কন্ডিশন ছিল, মিউনিসিপাল ট্যাক্স বাড়ির মালিককেই পে করতে হবে, আর মিউনিসিপাল ট্যাক্স প্রিভিয়াস ইয়ার যত টাকা পে করা হবে তত টাকাই ছাড় পাওয়া যাবে, অর্থাৎ পেড বেসিস বা তুমি বলতে পারো ক্যাশ বেসিসে ছাড় পাওয়া যায়। এটাই তোমাকে লিখতে হবে, দুটো পয়েন্ট। আর কি দিয়েছি, আয়কর আইনের 24B মানে আন্ডার 24 সাবসেকশন বি ধারা অনুযায়ী নিজস্ব বসবাসের জন্য ব্যবহৃত গৃহসম্পত্তির বার্ষিক মূল্য থেকে ঋণকৃত অর্থের ওপর সুদ বাবদ প্রাপ্য ছাড়টি আলোচনা করো। ঠিক আছে, আর বলেছি গৃহ সম্পত্তি থেকে প্রাপ্ত যে কোনো দুটি আয়ের উল্লেখ করো যা গৃহ সম্পত্তি থেকে আয় খাতে করযোগ্য নয়। ঠিক আছে তো, এই 3টে কোশ্চেন দিয়েছি। বলছি মেনশন, ইংলিশ মেনশন দ্য কন্ডিশন অফ ডিডাকশন অফ মিউনিসিপাল ট্যাক্স while ক্যালকুলেটিং নেট অ্যানুয়াল ভ্যালু অফ এ লেট আউট হাউস আন্ডার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, এটা এর কোশ্চেন। বির কোশ্চেন দিয়েছি তোমার, টেট দ্য ডিডাকশন এভেলেবল আন্ডার 24 সাবসেকশন বি অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট ফ্রম দ্য অ্যানুয়াল ভ্যালু অফ ওয়ান সেলফ অকুপাইড রেসিডেন্সিয়াল হাউস ইন রেসপেক্ট অফ ইন্টারেস্ট অন মানি বরোড। এবং লাস্ট কোশ্চেন দিয়েছি, মেনশন 2 ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হুইচ আর নট চার্জেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে তো, তো 4 নম্বরের জন্য
পার্সোনালি দেখো, আমাকে যদি জানতে চাও, আমার কাছে জানতে চাও, পার্সোনালি আমার কাছে 4 নম্বরের জন্য এই কোশ্চেনটা আসার জন্য খুব প্রবল দাবিদার। এই কোশ্চেনটা 4 নম্বরে আসার জন্য এই কোশ্চেনটা আসার প্রবল দাবিদার। ঠিক আছে? তাহলে স্যার আপনি ABC করে দিয়েছেন। দেখো হাউস ওয়ার্কে একটা 10 নম্বরের অঙ্ক থাকে। তার সঙ্গে থিওরি ওয়ার্ক থাকে তো, তার জন্য আমি দিয়েছি এটা পার্টটা। কিন্তু এই কোশ্চেনটা স্পেশালি 4 নম্বরের জন্য ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে তো? 4 নম্বরের জন্য ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কিন্তু বলে দিলাম। 2 নম্বর কোশ্চেন দিয়েছি। গৃহ সম্পত্তি থেকে আয় খাতে কর ধার্যের ভিত্তিগুলো কি? ইংলিশে হোয়াট আর দ্য বেসিস অফ চার্জিং ইনকাম আন্ডার দ্য হেড ইনকাম হাউস প্রপার্টি। এই কোশ্চেনটাও কিন্তু 4 নম্বরে আসার প্রবল দাবিদার। তাহলে তুমি দেখতে পাচ্ছ 4 নম্বরে আসার প্রবল দাবিদার দুটো কোশ্চেন দিয়েছি। দুটো কোশ্চেন। প্রবল দাবিদার। ঠিক আছে? প্রবল দাবিদার মানে দুটোর মধ্যেই কোশ্চেন আসতে মানে এরকম ধরে নিতে পারো। 3 নম্বর কোশ্চেন দিয়েছি। আয়কর আইন ১৯৬১ অনুযায়ী কোনো ভাড়া বাড়ির বার্ষিক মূল্য নির্ধারণে অনাদায়ী ভাড়া ছাড়ের ক্ষেত্রে কি, কি শর্ত পূরণ করা প্রয়োজন? ইংলিশটা হচ্ছে আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 হোয়াট কন্ডিশন মাস্ট বি ফুলফিল ইন অর্ডার টু ক্লেম ডিডাকশন অফ আনরিয়ালাইজড রেন্ট হোয়াইল কম্পিউটিং অ্যানুয়াল ভ্যালু অফ এ লেট আউট হাউস। মানে ওই যে অ্যানুয়াল ভ্যালু থেকে, মানে অ্যানুয়াল রেন্ট থেকে আমরা আনরিয়ালাইজড রেন্ট বাদ দিচ্ছি না? মানে বলছি যে আনরিয়ালাইজড রেন্ট বাদ দেওয়ার কন্ডিশনগুলো কি? 4টেই তো কন্ডিশন ছিল। সেই কন্ডিশনগুলো তোমাকে পড়তে হবে। স্যার এটা ইম্পোর্টেন্ট। পড়ে রাখবে। পড়ে রাখবে এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা আমার 60% মতন চান্স লাগছে ইম্পোর্টেন্ট 60%। 3টেই তো কোশ্চেন। 4 নম্বরে 3টে কোশ্চেন পড়তে পারবে না তুমি? 3টে কোশ্চেন তো পড়ছো। আচ্ছা। দেখো আমি এক্সট্রা আরো দুটো কোশ্চেন টুকে রেখেছি 4 আর 5। ইম্পোর্টেন্ট দেখতেই পাচ্ছ ইম্পোর্টেন্ট দিইনি। বলছে ভাড়া দেওয়া এবং নিজের বসবাসের জন্য ব্যবহৃত নিট বার্ষিক মূল্য থেকে, দেখো এই কোশ্চেন তুমি এসএকিউতেই পড়বে। এই কোশ্চেনটা এসএকিউর জন্য ইম্পোর্টেন্ট। বলছে বলছে কি সে তুমি লেট আউট বাড়ি হোক বা সেলফ হোক বাড়ি হোক, নেট অ্যানুয়াল ভ্যালু থেকে যে ডিডাকশন গুলো পাওয়া যায় সেইগুলো লেখো। এটা তো তুমি কি হিসাবে পড়বে? এই কোশ্চেন তো আমাদের সবাইকে পড়েছি। এসএকিউ তুমি অঙ্কতেও করেছো। এটা এসএকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে তো? ইংলিশে বলছে স্টেট দ্য ডিডাকশন এভেলেবল ফ্রম নেট অ্যানুয়াল ভ্যালু অফ এ হাউস প্রপার্টি বোথ ইন কেস অফ এ লেট আউট অ্যান্ড সেলফ অকুপাইড হাউস। 5 নম্বর কোশ্চেন। ঠিক আছে? বলছে আয়কর আইন অনুযায়ী নিচের ক্ষেত্রগুলিতে গৃহসমিতি খাতে আয় নির্ধারণে ঋণকৃত অর্থের উপর প্রদত্ত সুদের সারযোগ্যতা আলোচনা করো। নিজ বসবাসের বাড়ি বন্ধক রেখে নেওয়া ঋণের অর্থ সন্তানের পড়াশোনার কাজে ব্যবহৃত হলে, আর নিজ বসবাসের বাড়ি বন্ধক রেখে নেওয়া ঋণের অর্থ ওই বাড়ি মেরামতির কাজে ব্যবহার করলে। ঠিক আছে? ডিসকাস দ্য ডিডাক্টিবিলিটি ইন্টারেস্ট অন লোন হোয়াইল কম্পিউটিং ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। ঠিক আছে? ইন দ্য ফলোইং কেসেস লোন টেকেন বাই মর্টগেজিং দ্য সেলফ রেসিডেন্সিয়াল হাউস ইউটিলাইজ ফর এডুকেশন অফ চাইল্ড, আর একটা হচ্ছে লোন টেকেন বাই মর্টগেজিং দ্য সেলফ রেসিডেন্সিয়াল হাউস ইউটিলাইজ ফর রিপেয়ার অফ দ্যাট হাউস। মেনলি ইম্পর্টেন্ট 3টে দিয়ে দিয়েছি, এর মধ্যেই তোমার পরীক্ষায় আসছে। ক্যাপিটাল গেইন, স্যার ক্যাপিটাল গেইনে কত কোশ্চেন দিয়েছেন? আরে কোথায় কত কোশ্চেন দিয়েছি? কত কোশ্চেন কোথায় দিয়েছি? একটা কোশ্চেন, দুটো কোশ্চেন, 3টে কোশ্চেন। 3টে কোশ্চেন পড়বে না? তোমার পরীক্ষায় আসবেই দুটো কোশ্চেন। তোমার ক্যাপিটাল গেইন থেকে পরীক্ষাতে দেবেই দুটো কোশ্চেন। একটা লিখতে হবে। দুটো কোশ্চেন দেবে পরীক্ষায়। ঠিক আছে তো? কি, কি দিয়েছি কোশ্চেন? বলছে আয়কর আইন ১৯৬১ অনুযায়ী মূলধনী সম্পত্তি বলতে কি বোঝো? যেসব সম্পত্তি মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচিত হবে না, এরূপ 4টে উদাহরণ দাও। মানে তোমার পরীক্ষায় ক্যাপিটাল অ্যাসেট সম্পর্কে লিখতে দেবে এবং ক্যাপিটাল অ্যাসেট মানে এমন কিছু অ্যাসেট আছে যেগুলো ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না, তার উদাহরণ। ঠিক আছে তো? যে হোয়াট ডু মিন বাই ক্যাপিটাল অ্যাসেটস আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961? যে গিভ 4 এক্সাম্পল অফ অ্যাসেটস হুইচ উইল নট বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। যারা আমার ক্লাস ভালো করে ফলো করেছো, যারা আমার কোচিংয়ে পড়ো অফলাইন বা অনলাইন, তাদের কোনো চিন্তা নেই। কিন্তু যারা আমাকে পড়ো না, তো ইউটিউবে আমি রেগুলার ভিডিও ছেড়েছি। তোমরা দেখেছো এই যে এই চ্যাপ্টারটা ক্যাপিটাল গেইনের থিওরিটা কিভাবে পড়েছি। আমরা বলেছিলাম, আমরা এইভাবেই বলেছি পরীক্ষার হলে এইভাবে তোমাকে এক্সপ্লেন করতে হবে টিচারের কাছে, তাহলে তোমাকে 4-এ 4 দেবে। ক্যাপিটাল অ্যাসেট যখনই তোমাকে পরীক্ষায় লিখতে বলবে, তোমাকে প্রথমে লিখতে হবে ক্যাপিটাল অ্যাসেটের সেকশন, যে এত নম্বর ধারায় ক্যাপিটাল অ্যাসেট বলা আছে। প্রথমে এটা লিখতে হবে। তারপর ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে 1 লাইনে লিখতে হবে। তারপর তোমাকে লিখতে বারবার আমি বলেছি কোনগুলো ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে আর কোনগুলো ক্যাপিটাল, অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেটের দুটো উদাহরণ দিলে যেগুলো ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে, আর যেগুলো ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে না দুটো উদাহরণ দিলে। আমি বলেছি এইভাবে তোমার পরীক্ষার খাতায় প্রেজেন্টেশন করতে হবে যদি তুমি ফুল মার্কস পেতে চাও। তাহলে এর সঙ্গে তো কভার আপ হয়ে যাচ্ছে না? এইজন্য আমি দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো, আমি বুঝিয়ে দিলাম। 2 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। দেখো 1 এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বর কোশ্চেনটা কি? স্বল্প মেয়াদী মূলধনী সম্পত্তি ও দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তির মধ্যে পার্থক্য লেখো। ইংলিশটা হচ্ছে রাইট দ্য ডিফারেন্স বিটুইন শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট।
ঠিক আছে? দেখো আমি কিন্তু এখানে শর্ট নোটস দিইনি, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট এবং লং টার্ম ক্যাপিটাল। অনেকেই দিতে পারে শর্ট টার্ম আর লং টার্ম। দেখো আমি কেন দিইনি? তুমি যখনই শর্ট টার্ম আর লং টার্মের মধ্যে পার্থক্যটা পড়বে, তাহলে পার্থক্য পড়লে সবার প্রথম তোমাকে লিখতেই হবে শর্ট টার্ম কাকে বলে, লং টার্ম কাকে বলে। ব্যাস আর লিখতে হবে। তারপর কি? যদি শর্ট টার্ম পরীক্ষায় আসে, তুমি উদাহরণ দেবে, ৩ খানা উদাহরণ দিয়ে দেবে। এবার উদাহরণ দেয়া তো তোমার কাছে কোনো ব্যাপার নয়। তুমি উদাহরণ তোমার কাছে কি একটা বাড়ির উদাহরণ দেবে, একটা গোল্ডের উদাহরণ দেবে, একটা শেয়ারের উদাহরণ দেবে। আর তুমি জানো নিশ্চয়ই বাড়ি, গোল্ড, শেয়ার এদের মেয়াদ কতদিন হয়? দেয়ার চান্স নেই, তবুও আমি বলে দিলাম। আসলে তো ছাড়ার কোনো ব্যাপার নেই, তুমি নিজে ইজিলি লিখতে পারবে। নেক্সট ৩ নম্বর কোশ্চেন বলেছে, ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত দুটি সম্পত্তির উদাহরণ দাও। মানে ব্যক্তিগত কাজে ইউজ করা হয় এমন দুটো সম্পত্তি। একটা তো তুমি নিজেই বলতে পারবে, বলার দরকার নেই, যেটা অর্নামেন্টস। ঠিক আছে তো? দুটি উদাহরণ লিখবে, যা আয়কর আইন ১৯৬১ অনুযায়ী মূলধনী সম্পত্তি বলে বিবেচিত হয়। ঠিক আছে? আমরা কি জানতাম? যে কোনো রকমের কোনো পার্সোনাল এফেক্ট, ঠিক আছে তো? পার্সোনাল এফেক্ট যেটাকে মুভ করা যায়, এমন পার্সোনাল এফেক্ট, কারণ আমাদের ক্যাপিটাল অ্যাসেটের সেকশনে লেখাই ছিল যে পার্সোনাল এফেক্টকে ক্যাপিটাল অ্যাসেট বলে না। সেই পার্সোনাল এফেক্ট যেগুলোকে মুভ করা যায়, ক্যাপিটাল অ্যাসেট বলে না। যেগুলোকে মুভ করা যায়, ঠিক আছে? মুভেবল প্রপার্টি, তাকে ক্যাপিটাল অ্যাসেট বলে না। কিন্তু ইনকাম ট্যাক্স বলছে এমন কিছু পার্সোনাল অ্যাসেট আছে যেগুলোকে আমরা ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য করব। যেমন গোল্ড, গোল্ড ক্যাপিটাল অ্যাসেটস, পার্সোনাল এফেক্ট কিন্তু এটা ক্যাপিটাল অ্যাসেটস। এরকমই দুটো উদাহরণ পড়তে হবে। অনেক উদাহরণ বলে দিয়েছিলাম, একটা উদাহরণ এখন বলে দিলাম। ঠিক আছে তো? বলছে তো বললে ক্যাপিটাল অ্যাসেট বললে কোন দুটো নাম বলে, বলে ২ নম্বর বলছে উক্ত একের সম্পত্তিগুলি কখন দীর্ঘমেয়াদী ও কখন স্বল্পমেয়াদী। মানে কখন এটা দীর্ঘমেয়াদী হবে, কখন এটা স্বল্পমেয়াদী। যেমন গোল্ডের উদাহরণ যদি আমি তোমাকে একটা বলি, গোল্ডের মেয়াদ কত? ৩ বছর। গোল্ড তুমি বলে গোল্ড যদি ৩ বছর ৩ বছর যদি আমরা হোল্ড করে রাখতে পারি, ঠিক আছে? ৩ বছর আগেই যদি বেচে দিই তখন শর্ট টার্ম, আর ৩ বছর ক্রস করলে লং টার্ম। এইভাবে তোমাকে লিখতে হবে। বলছে give two example of assets used for personal purpose that can be treated as capital asset under the Income Tax Act 1961. ২ নম্বর বলছে in the above case, ১ নম্বর দিয়ে বলছে when the assets will be treated as long term and when can it be treated as short term. ঠিক আছে? তার মানে এই ৩ টে কোশ্চেন আমার চোখে দেখা ইম্পোর্টেন্ট। এই ৩ টে কোশ্চেন আমার চোখে দেখা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? জাস্ট ব্যাকআপ হিসেবে ৪ আর ৫ দেখে যাবে। ৪ আর ৫ মুখস্থ করতে হবে, কিচ্ছু মুখস্থ করতে হবে না। জাস্ট আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, আমার সঙ্গে, সঙ্গে কথাটা শুনে নাও, হয়ে যাবে। বলছে কোন, কোন ক্ষেত্রে মূল্য সম্পত্তি হস্তান্তরের পূর্বে ৩৬ মাসের কম সময় ধরে রাখলেও, মানে 36 মান্থের কম সময় ধরে রাখলেও তাকে তোমার লং টার্ম দীর্ঘমেয়াদী মূল্য সম্পত্তি বলে বিবেচিত হবে। কোন, কোন ক্ষেত্রে? ৩৬ মাসের কম সময় ধরে রাখলে। তুমি বলো ৩৬ মাসের কম সময় ধরে রাখলেই তাও দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি হবে। তাহলে তুমি বলো শেয়ার, লিস্টেড কোম্পানির শেয়ার, আনলিস্টেড কোম্পানির শেয়ার, ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড, রেসিডেন্সিয়াল হাউস, কত বলবো, কত বলবো? লিস্টেড কোম্পানির ডিবেঞ্চার, এগুলো এত কিছু নাম বলতে পারবে। ঠিক আছে? অনেকগুলো নাম বলে দিলাম। আমাদের চার্ট দিয়েছিলাম, চার্টটা একবার দেখে ও চার্টের মধ্যে সুন্দর করে লেখা আছে। ওর বাইরে কিছু কোশ্চেন করতে পারবে না মোট। ওই চার্টের বাইরে কোশ্চেন করতে পারবে না। ঠিক আছে? ২ নম্বর বলছে নিচের কোন লেনদেনগুলি আয়কর আইন ১৯৬১ অনুযায়ী হস্তান্তর এবং কোনগুলি হস্তান্তর নয় উল্লেখ করো। যে এইগুলোকে কোনগুলোকে ট্রান্সফার বলে, কোনগুলো ট্রান্সফার বলে না। ঠিক আছে তো? এই কোশ্চেনটা অতটা আসার চান্স নেই। এই কোশ্চেনটা অতটা আসার চান্স নেই। ২ নম্বর পয়েন্টটা। এই কোশ্চেন বিশেষ করে ৪ নম্বর কোশ্চেনটা অতটা আসার চান্স নেই। বাট তুমি দেখেই যেও। তোমার এসএকিউতে আসতে পারে। এসএকিউতে আসতে পারে। ৪ এর কোশ্চেনটা এসএকিউতে আসতে পারে। তো ওই বলেইছি অ্যান্সারটা। বসতবাড়ি বিক্রয় মানে ধরো রেসিডেন্সিয়াল হাউস। ঠিক আছে? এটা ট্রান্সফার হতে পারে? হ্যাঁ, ট্রান্সফার। গহনা উপহার ট্রান্সফার। ঠিক আছে তো? তো এইগুলো বলেছে। এখানে কি বলেছে ইংলিশটা বলছে in which case a capital asset even if held for less than 36 months before its transfer will be treated as long term capital assets. ২ নম্বর state which of the following transaction are transfer and which are not under the Income Tax Act 1961. বলছে sale of residential house, gift of jewelry, compulsory acquisition of land by the government আর exchange of assets. এই ৪ এর কোশ্চেনটা আসার অতটা চান্স নেই। এইজন্য দেখেছো আমি কোন কালি দিয়েছি। এটা আসার অতটা চান্স নেই। বাট একবার দেখে যেও। ৫ নম্বর কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন শেষ। নিচের প্রতিটি ক্ষেত্রে আয়কর আইন ১৯৬১ অনুযায়ী কোনটি, এটা কোনটি হবে, কোনটি মূলধনী সম্পত্তি আর কোনটি মূলধনী সম্পত্তি নয়? খুব ইম্পোর্টেন্ট কোশ্চেন। আমি এখনই বলে দিয়েছি অ্যান্সার মনে রাখবে। নিজের বসবাসের বাড়ি, তুমি যে বাড়িতে বসবাস করছো এটা কি মূলধনী? ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেট। তুমি যে বাড়িতে বসবাস করছো এটা কিন্তু ক্যাপিটাল অ্যাসেটস।
নিজ ব্যবহারের গয়না মানে তুমি যে অর্নামেন্টস পড়ছো জুয়েলারি, এটাও ক্যাপিটাল অ্যাসেটস। নিজ ব্যবহারের গাড়ি, ঠিক আছে, অর্থাৎ কার পার্সোনাল, এটা কিন্তু ক্যাপিটাল অ্যাসেট নয়। গ্রামীণ কৃষি জমি অর্থাৎ রুরাল এগ্রিকালচার ল্যান্ড, এটাও কিন্তু ক্যাপিটাল অ্যাসেট নয়। তাহলে বুঝে গেলে কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট নয়। ইংলিশটা কি বলেছে? ইন ইচ অফ দ্য ফলোইং কেসেস mention as per Income Tax Act 1961 which one is a capital asset and which one is not a capital asset. House for self residence, jewelry for personal use, car for personal use, rural agriculture land. তো সাজেশনটা আমি তোমাদের দিলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। দেখো আমরা দেখতে দেখতে 3টে সাবজেক্টের সাজেশন দিয়ে দিলাম। বিজনেস স্টাডিজের সাজেশন দিয়েছি, ইকোনমিক্সের দিয়েছি, ঠিক আছে, কস্ট ট্যাক্সের দিলাম। এর পরের ভিডিওতে আমরা অ্যাকাউন্টেন্সি সাজেশন নিয়ে হাজির হবো, তারপরে সিএলপিএ। সমস্ত সাজেশন কমপ্লিট হয়ে যাবে, লং কোশ্চেনগুলো, তারপর আমরা আবার 2 নম্বরের সাজেশন নিয়ে আসবো। তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো কস্ট ট্যাক্স এবং অ্যাকাউন্টেন্সি আমরা বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন জোগাড় করেছি। যারা আমাদের কাছে পড়ে, এরকম 10-15টা স্কুলের টেস্টের কোশ্চেন পেপার আমরা আগে সলভ করলাম। এই সলভগুলো করার পর আমরা পরীক্ষা নিচ্ছি এবং আমরা বিবিকুণ্ডুর টেস্ট পেপারও আমরা খুব শীঘ্রই আরম্ভ করবো বিবিকুণ্ডুর টেস্ট পেপার, ঠিক আছে তো? তো ঠিক আছে, আর আমরা প্লে লিস্ট করে দিয়েছি, টেলিগ্রাম চ্যানেলেও ভিডিওগুলো আপলোড করা আছে, আর আমাদের ইউটিউবেও তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিনই কম বেশি ভিডিও আসছে। তো ঠিক আছে, তোমরা একটু ভালো লাগে, জাস্ট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিও। ফ্রেন্ড সার্কেলে তোমরা ভালো করে শেয়ার করো, ভালো করে শেয়ার করো, যাতে ওরাও এই বেনিফিট নিতে পারে। তোমরা অনেকেই দেখছো, হয়তো অনেককে জানাচ্ছ না, এই বেনিফিটগুলো যেন ওরাও পেতে পারে। এটাও কিন্তু তোমাদের দেখা কিন্তু একটা দায়িত্ব। ঠিক আছে? তো আশা করছি তোমরা তোমাদের পড়াশোনা ঠিকঠাক করে কন্টিনিউ করে যাচ্ছ। যাতে আরো ভালো এফর্ট দাও, যাতে আরো ভালো রেজাল্ট করা যায়। ঠিক আছে? এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা আবার পরবর্তী ভিডিওতে হাজির হব। টাটা, বাই বাই, ধন্যবাদ।